আমাদের আজকের যে টপিকসটা সেই টপিকসটা হলো কম্পিউটারের ডিজিটাল কম্পিউটার কিভাবে কাজ করে সেটার উপর একটা টপিক। তো প্রথম ইনিশিয়াল যে বিষয়টা আছে এটা গতদিন আমরা আলোচনা করছিলাম, সেটা হলো যে কম্পিউটার হার্ডওয়্যার গুলা কি কি আছে। তো অলরেডি আমরা হার্ডওয়্যার সম্পর্কে ধারণা নিয়েছি যে কিবোর্ড আছে, মাউস আছে, মনিটর আছে, হার্ড ডিস্ক আছে, এগুলো সবগুলোকে আমরা হার্ডওয়্যার বলছি। এবং ফিজিক্যালি যেগুলোকে আমরা টাচ করতে পারি, ধরতে পারি, দেখতে পারি, সবগুলোকে আমরা হার্ডওয়্যার হিসেবে বলি। তো এই হার্ডওয়্যার গুলোর আবার ক্যাটাগরি আছে, কিছু ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আছে, কিছু মেমোরি ডিভাইস আছে, কিছু প্রসেসিং ডিভাইস আছে। সবগুলোকে আমরা হার্ডওয়্যার বলছি। যেহেতু সবগুলোকে ফিজিক্যালি আমরা ধরতে পারছি সেহেতু সবগুলোকে আমরা হার্ডওয়্যার বলছি। বাট এদের কাজের ধরন আলাদা। যেমন ইনপুট যেটা দিচ্ছে সেটা হলো শুধুমাত্র ইনপুটই দিয়ে থাকবো, ঠিক আছে। আর আউটপুট যেটা দেখবো সেটা হলো যে আউটপুটটা নিব। তো এরকম ইনপুট দেওয়ার ক্ষেত্রে যেটা আছে সেটা হলো কিবোর্ড, মাউস, এগুলোর সাহায্যে আমরা ইনপুটটা দিয়ে থাকি। আদারওয়াইজ আউটপুট যদি বলতে চাই তাহলে যেমন প্রজেক্টর একটা আউটপুট, প্রিন্টার একটা আউটপুট, মনিটর একটা আউটপুট, তো এগুলো এই ধরনের পার্টগুলো আউটপুট হিসেবে ব্যবহার করি। ঠিক একইভাবে স্পিকার একটা আউটপুট, কিন্তু মাইক্রোফোন আবার ইনপুট, ঠিক আছে। বারকোড রিডার এটা কি করছে, এটা হলো ইনপুট ডিভাইস। তো এই ধরনের যে ডিভাইস গুলো পাওয়া যায়। মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট গুলোর ভিতরে যে র্যাম, রম, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, এগুলো সবগুলাই হলো মেমোরি কার্ড, এগুলো সবগুলো মেমোরির ভিতরে চলে যাচ্ছে। আর প্রসেসর ইউনিট, মাইক্রো প্রসেসর, এইটা তোমার হলো প্রসেসর ইউনিটের মধ্যে পড়ছে। তো এখানে তোমাদের সাথে একটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যেটা, সেটা হলো যে কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের কাকে বলা হয়? তো সিস্টেম জিনিসটা কি? সিস্টেম হলো একটা সুশৃঙ্খল বা গঠনতান্ত্রিক ওয়ে, যেটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ একটার পর একটা যখন আমরা ধাপে ধাপে যাই তখন সেটাকে আমরা বলি হলো সিস্টেম। যেমন খেয়াল করে দেখো, আমরা খাওয়ার যেটা আমাদের পরিপাক তন্ত্র বলছি, এটা কিন্তু কাইন্ড অফ সিস্টেম। কি করছি, মুখ দিয়ে খাচ্ছি, সেটা পাকস্থলীতে যাচ্ছে, আস্তে আস্তে প্রক্রিয়া হচ্ছে, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তো এটা একটা ডাইজেস্টিভ সিস্টেম। কম্পিউটারও ঠিক একই রকম সিস্টেম, যে কম্পিউটারেও এই ডাটাগুলা ইনপুট থেকে শুরু করে একেবারে প্রসেস হওয়া পর্যন্ত এবং ফাইনাল রেজাল্ট হওয়া পর্যন্ত একটা সিস্টেমেটিক ওয়েতে হয়ে থাকে। তো সেটাই এখানে দেখানো হয়েছে যে ইউজার ফার্স্টে কি দিচ্ছে, ইনপুট দিচ্ছে। কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে, আদার অন্য কোনো ডিভাইস হতে পারে যার সাহায্যে ইউজার ইনপুট দিচ্ছে। সেটা ডাটা ইনপুটের পরে সেটা সিপিইউ প্রসেস করছে, প্রসেসের পরে সেটা আবার আউটপুট হচ্ছে। আর এক্ষেত্রে যেটা, সেটা হলো প্রসেস করার পর যেটা আমরা পাচ্ছি সেটা হলো ইনফরমেশন। এখানে দুইটা কথা একটু আছে, একটা হলো ডেটা আর একটা হলো ইনফরমেশন। তাহলে কখন সেটা ডেটা হচ্ছে আর কখন সেটা ইনফরমেশন হচ্ছে? যখন সেটা ইনিশিয়াল অবস্থাতে র হিসাবে আমরা দিচ্ছি তখন সেটা ডেটা, আর সেটা যখন প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর যেটা পাচ্ছে সেটাকে আমরা বলছি হলো ইনফরমেশন। তার মানে ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য হলো যেটা, সেটা হলো যে প্রসেস হওয়ার সময় যেটা দিচ্ছি সেটা হলো ডেটা, আর প্রসেস হওয়ার পরে যেটা পাচ্ছি সেটা হলো ইনফরমেশন। তার মানে আমি যদি এখন যোগ করতে চাই 2 আর 5, তাহলে 2 5টা আমি বলতে পারি আমার হলো ডেটা, আর এই 2 আর 5 যোগ করে যেটা পাচ্ছি সেটা হলো আমার ইনফরমেশন। তাহলে এই হলো ডেটা এবং ইনফরমেশন। তো এখানে একটা কথা দেখা দেওয়া আছে যেটা, সেটা হলো অর্গানাইজেশন অফ এ ডিজিটাল কম্পিউটার। একটা ডিজিটাল কম্পিউটার কিভাবে কাজ করে তার একটা অর্গানাইজেশন এখানে দেখানো আছে। সেটা হলো এখানে কিছু ছবি দিয়ে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝানো আছে, যেটা সেটা হলো যে ফার্স্টে ইনপুট ইউনিটের মাধ্যমে প্রসেস প্রবেশ করছে। এখানে পি, ডি, আইএনএস, আইএনএস দ্বারা কি বোঝাচ্ছে? পি দ্বারা বোঝাচ্ছে প্রোগ্রাম, ডি দ্বারা বোঝাচ্ছে ডেটা, আইএনএস দ্বারা বোঝাচ্ছে হলো ইনস্ট্রাকশন, এবং আইএনএস দ্বারা বোঝাচ্ছে ইনফরমেশন। তো এগুলো কোনটার কি পার্ট সেটা এখানে বলা হচ্ছে, যে আমরা ইনপুট ইউনিট কিবোর্ডের মাধ্যমে যেটা দিচ্ছি সেটা হলো প্রোগ্রাম এবং ডেটা দিচ্ছি। তার মানে ইনপুট ইউনিট কিবোর্ডের মাধ্যমে দিচ্ছি হলো প্রোগ্রাম আর ডেটা। আচ্ছা, সেটা প্রথম অবস্থাতে কোথায় যাচ্ছে? প্রথম অবস্থাতে যেটা, যেমন আমরা যোগ করতে বলছি, তাহলে যোগ করতে বলার সময় প্রথমে যেটা বলছি সেটা হলো যে 2 এবং 5, তাহলে 2 আর 5 যেটা দিচ্ছি সেটা বুঝতে পারছো ডেটা দিচ্ছি। আচ্ছা, আর তার পরবর্তী যেটা সেই সাথে আমরা কি দিচ্ছি, একটা প্রোগ্রামও দিয়ে দিচ্ছি, সেটা হলো যে যোগ করতে হবে। এখন যোগ করার জন্য এই 2 আর 5টাকে নিয়ে প্রসেসরের কাছে যাবে, প্রসেসর সেই যোগটা করে কোথায় রাখবে, এই টোটাল প্রোগ্রামটাই আমরা
দিয়ে দিচ্ছি। তাহলে প্রোগ্রাম এবং ডেটা প্রথমে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি। এর পরবর্তীতে যে কোনো কিছু, যেমন আমরা যদি কোনো খাবার খাই, সর্বপ্রথম আমরা কিন্তু সেটা আমাদের মুখের চোয়ালে নিই, মানে মুখের ভেতরের যে অংশটা আছে সেখানে রাখি। তো ঠিক এরকম যে কোনো তথ্য বা ডেটা আমরা যেটাই দিই না কেন, সর্বপ্রথম সেটা কিন্তু কম্পিউটারের র্যামে যায়। র্যাম হলো প্রাইমারি একটা মেমোরি। এই প্রাইমারি মেমোরিটা সবকিছু রিসিভ করে। রিসিভ করার পরে সেটা যেমন আমার মুখটা সবকিছু রিসিভ করছে। আমি যদি ওষুধ খাই, আমি যদি পানি খাই, আমি যদি কোনো একটা ফল খাই, সবকিছু আমার এই প্রাইমারি মেমোরিটা রিসিভ করছে। রিসিভ করার পর সে ডিসিশন নেয় আমি কি করব, কোথায় দিব। তো আমরা আচ্ছা, তো প্রাইমারি মেমোরির যে পার্টটা আছে এইটা সর্বপ্রথম সেই যে ডেটা এবং প্রোগ্রামটা পাচ্ছে সেটাকে সর্বপ্রথম সিপিইউ তে পাঠায়, মানে প্রসেস করার জন্য পাঠায় এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে পাঠায় যে এটা যোগ করতে বলেছে, এই ডাটাটা নাও, নিয়ে তুমি এখন যোগ করে দাও। তাহলে সেই কাজটাই দেখো এখান থেকে র্যাম সরাসরি কোথায় পাঠাচ্ছে, প্রসেসরকে, এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন ওই ডেটাটা পাঠাই দিল। প্রসেসর কি করবে, সেটা তার কাজ প্রসেস করা, সে সুন্দর করে প্রসেস করলো। রেজাল্টটা যেটা হচ্ছে, সে রেজাল্টটাকে বলা হচ্ছে ইনফরমেশন। তার মানে ফার্স্টে ইনস্ট্রাকশন দিল এবং ডেটা দিল, সেটা তৈরি করার পর যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি হলো ইনফরমেশন। ইনফরমেশন এবার প্রসেসর সরাসরি আবার র্যামে পাঠিয়ে দিল। র্যাম এরপরে যেটা ডিসিশন নেবে সেটা কি করবে, সে কি সরাসরি মনিটরে দিব, যদি মনিটরে দেয় তাহলে র্যাম সরাসরি আউটপুটে দিবে ইনফরমেশনটা। আবার অনেক সময় হতে পারে যে আমি এটা জমা রাখবো, ভবিষ্যতে ব্যবহার করবো, ফিউচারে, তখন সেটা পুনরায় আবার র্যাম কি করতে পারে, র্যাম সেটা আবার সেকেন্ডারি মেমোরিতে রাখতে পারে। আবার এটার ব্যতিক্রম হতে পারে। কি ব্যতিক্রম, যেমন হতে পারে যে আমি এখন একটা গান শুনবো, সে গানটা কোথায় আছে, আমার কম্পিউটারেই আছে। তাহলে আমি কিন্তু সরাসরি ইনপুটটা কিবোর্ড থেকে দিচ্ছি না, আমি জাস্ট একটা প্রোগ্রাম অন করতে চাচ্ছি এবং সেই প্রোগ্রামের সাথে ডাটাটা সেকেন্ডারি মেমোরি থেকে নিব। তাহলে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কে আমার অলরেডি গানটা আছে, তাহলে সেখান থেকে প্রোগ্রাম এবং ডাটাটা আমার সরাসরি র্যামে আসছে। র্যাম তারপর সেটা প্রয়োজনীয় ইনস্ট্রাকশনের সাথে পাঠিয়ে দিচ্ছে প্রসেসরকে। প্রসেসর সেটাকে আবার পুনরায় গানে কনভার্ট করে ইনফরমেশন আকারে মনিটরে দিচ্ছে অথবা সাউন্ড সিস্টেমে দিচ্ছে, আমি গানটা শুনতে পাচ্ছি। তো এইভাবে মূলত একটা কম্পিউটার কাজ করে থাকে। সেই পার্টগুলাই কিন্তু এখানে টোটালি একটা সিনারি লেখা আছে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক যেটা আছে সেটা হলো যে আমরা যে ইনপুট ডিভাইস করছি, সেই ইনপুট ডিভাইসেরই একটা অংশ সেটা হলো যে কিবোর্ড এবং মাউস। ঠিক আছে, তো কিবোর্ড এবং মাউসের যেটা সেটা হলো, বুঝতে পারছো, কিবোর্ড এবং মাউসটা সচরাচর যেটা আমরা ইনপুট হিসাবে সব থেকে বেশি ব্যবহার করি। কিবোর্ড আর মাউসের ভিতর পার্থক্য হলো সরাসরি ডেটা যদি আমরা দিতে চাই কিবোর্ড ছাড়া পারবো না। আর মাউসটা হলো ভিজুয়াল একটা ইন্টারাকশন, মানে আমি যে টাচ করছি, আমি যে ক্লিক করছি, আমার ফোল্ডারটা যে ক্লিক মানে ক্রিয়েট হচ্ছে, সেটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে টেনে দেখতে পারবো। এই কাজটা মূলত মাউসের সাহায্যে আমরা করে থাকি। তো দুটাই মূলত আহ বলা যেতে পারে আমাদের হলো ইনপুট ডিভাইস হিসেবে সব থেকে বেশি পপুলার। তো কিবোর্ড কিভাবে কাজ করে, কিবোর্ড কিভাবে কাজ করে যেটা সেটা হলো কিবোর্ড কন্ট্রোলার ডিটেক্টস এ কি প্রেস। খেয়াল করে দেখবা তোমরা যখন কিবোর্ডটা ব্যবহার করো, কিবোর্ডে কিন্তু অনেক বাটন আছে। কেউ বলতে পারবে একটা কিবোর্ডে কতগুলা বাটন আছে? খেয়াল করে দেখবা যে এখানে কিন্তু ফাংশন কি বলে একটা সর্ব উপরে আছে। তারপরে এ থেকে জেড পর্যন্ত কিছু, মানে এ থেকে জেড পর্যন্ত বাটন আছে। তারপরে নাম্বার বাটন আছে। তারপরে কিছু স্পেসিফিক বাটন আছে, ট্যাব আছে, ক্যাপস লক আছে, স্পেস বার আছে, তারপরে শিফট বাটন আছে, ইন্টার বাটন আছে। তারপরে আনুষঙ্গিক ওই যে কমা, তারপরে উইন্ডোজ বাটন, এরকম বিভিন্ন রকম বাটন আছে। তো তোমাদের কাজ হলো কোন বাটনটার কি কাজ সেটা অবশ্যই জানা। এটা যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বাটনগুলোর কাজ জানা। এবং অনেক সময় তুমি যদি মাউস ব্যবহার না করো, শুধু কিবোর্ড দিয়েও কিন্তু গোটা কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করতে পারবা। ঠিক আছে, তো এগুলো জানা দরকার যে আমি কিভাবে একটা কিবোর্ড কমান্ড দিয়ে আমার কম্পিউটারটা বন্ধ করব, কিভাবে কিবোর্ড কমান্ড দিয়ে আমি একটা ফোল্ডার ওপেন করব, কোথা থেকে কোথায় যাব, সবকিছু কিন্তু কিবোর্ড দিয়ে করা সম্ভব। তো এই কিবোর্ডের মাথাতে কি আছে, এই কিবোর্ডের মাথাতে প্রত্যেকটা কি একটা মানে বোর্ডের উপরে রাখা আছে এবং এই বোর্ডের সাথে দেখবে একটা তার তোমার কম্পিউটারের সাথে কানেক্টেড। এই কম্পিউটারের সাথে যখন কানেক্টেড, এটা এই একটাই তার কিন্তু কানেক্টেড। আবার অনেক এখন বর্তমানে ওয়্যারলেস চলে আসছে। তো মেন যে পার্টটাই তারের ভিতর তুমি যদি যাও, তারটা যদি আহ, খুলে দেখো দেখবে তামা, আর কিছুই নাই। তাহলে তামার ভেতর দিয়ে কি যায়, ওই যে একই কথা, ভোল্টেজ, হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ, কোনো না কোনো কিছু একটা যাচ্ছে। তাহলে এই কিবোর্ড থেকে আমার কম্পিউটারের যে পার্টটা সেটা কি হয়, তাহলে আমি যে কোনো একটা কি
প্রেস করছি, যে কোনো একটা বাটন প্রেস করছি, এই বাটনটা প্রেস করার সাথে সাথে আমার এই কিবোর্ডে একটা কন্ট্রোলার আছে। কন্ট্রোলার মিনস কোনো একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা কোনো এক ধরনের ডিভাইস, যে ডিভাইসটা তোমার মানে সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে তুমি কোন বাটনটা প্রেস করলা, এবং সেই প্রেক্ষিতে তার একটা কোড তৈরি করে, অটোমেটিক একটা জেনারেট করে কোড। মানে বলতে পারো 0 আর 1, অথবা হাই ভোল্টেজ বা অথবা কারেন্টের একটা কোড জেনারেট করে। কন্ট্রোলার সেন্ড এ কোড টু দা সিপিইউ, এই তারের সাহায্যে সেটা সরাসরি সিপিইউ তে পাঠায়। কোড রিপ্রেজেন্টস দ্য কি প্রেসড, তার মানে আমি কোন কিটা প্রেস করেছি সেটা সে কি করে রিপ্রেজেন্ট করে। কন্ট্রোলার নোটিফাই দ্য অপারেটিং সিস্টেম, এবং সেই সাথে কিন্তু অপারেটিং সিস্টেমকেও সে জানিয়ে দেয় যে এরকম আমার কিবোর্ড থেকে ইউজার এখন বর্তমানে পি বাটনটা প্রেস করেছে, অথবা 1 বাটনটা প্রেস করেছে, অথবা শিফট বাটনটা প্রেস করেছে। আচ্ছা, অপারেটিং সিস্টেম রেসপন্স, অপারেটিং সিস্টেম তার পরিপ্রেক্ষিতে সে রেসপন্স করে। এখন অনেক সময় দেখা যায় যে তুমি কোন একটা বাটন প্রেস করলা কিন্তু দেখবা রেসপন্স নাই। যখনই রেসপন্স পাও না, তুমি কিন্তু আবারও পুনরায় বাটন প্রেস করছো, আবার পুনরায় এটাকে রিসেন্ড করা হয়। ঠিক আছে, তো এট এ টাইম এটা কয়েকবার হতে পারে। অথবা তুমি যদি একটা বাটন প্রেস করো, যদি কন্ট্রোলার সেটাকে ডিটেক্ট করে মানে অপারেটিং সিস্টেমকে পাঠায়, এবং দেখা গেল অপারেটিং সিস্টেম যদি রেসপন্স না করে, কন্ট্রোলার পুনরায় সেটাকে সেন্ড করবে। তো এইভাবে মূলত একটা তথ্য সরাসরি সি প্রসেসরের কাছে পাঠানো হয় জাস্ট কিবোর্ডের মাধ্যমে। আচ্ছা, কিবোর্ডের পরবর্তী যেটা আসছে সেটা হলো যে মাউসের যে বিষয়টা আছে, সেটা হলো যে এটা মূলত আমরা যে কাজটা করে থাকি ভার্টিক্যালি। তুমি খেয়াল করে দেখবা যে আমরা এটা যদি আমার একটা সেক্টর হয় মানে ক্ষেত্র হয়, এই ক্ষেত্রতে আমরা জাস্ট এভাবে হরিজন্টালি এবং ভার্টিক্যালি কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করা থাকে। এই হরিজন্টালি এবং ভার্টিক্যালি এই ড্র্যাগ এন্ড ড্রপ এর ভেতরেই আমরা কিন্তু মূলত আমাদের মাউসটাকে ব্যবহার করছি। ঠিক আছে, তো এইখানে কি কাজটা করা হয়, অ্যালাউ ইউজার টু সিলেক্ট দ্য অবজেক্ট। এখানে যে অবজেক্ট আছে, যদি আমার এখানে একটা ফোল্ডার হয়, তাহলে সেই ফোল্ডারটাকে আমার সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এখানে আমাদের যে কার্সরটা থাকে, সেই কার্সরটা মূলত পয়েন্ট করে, নোটেট করে যে আমি আমার ওই পয়েন্টটাকে আমি ডিটেক্ট করছি বা ধরছি। কিছু মানে ভিজুয়াল ইফেক্ট দেখানো হয়, যেমন তুমি খেয়াল করে দেখবা যে অনেক কম্পিউটারে এরকম যে তুমি হলো ক্লিক করার সাথে সাথে এখানে বোঝাচ্ছে যে ফোল্ডারটাতে ক্লিক হলো, এবং রেসপন্সটা তোমাকে দেখানো হয়। তো এভাবে মূলত মাউসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ, মানে কোন একটা জায়গাতে ফোল্ডার আছে, এখান থেকে টেনে নিয়ে এসে তুমি এখানে নিয়ে আসলা, বা এখান থেকে টানছো, এই যে কাজগুলো মানে ফিজিক্যালি তুমি যেটা দেখতে পাচ্ছ, এই যে আমি মুভমেন্ট করছি, এই মুভমেন্টটা আমি যেভাবে করছি সেটাই তুমি এখানে দেখতে পাচ্ছ। এটাই মানে আমার মাউসটা আমার এখানে যেভাবে কাজ করছে, আমি সেটাই তোমাকে মানে ভিজুয়ালি একটা দেখাচ্ছি। এইটাই মাউসটা করে থাকে, যেটা কিবোর্ডটা পারে না। তো মাউসের আবার কিছু পার্ট আছে। অনেক আগেকার যুগের মাউস গুলা রাবার বলের একটা মাউস ছিল, যে রাবার বলের মাউস গুলা এখন বর্তমানে নাই বললেই চলে, এটা বিলুপ্ত হয়ে গেছে। তো এখন আমরা যেটা ব্যবহার করি সেটা হলো অপটিক্যাল। মানে খেয়াল করে দেওয়া, মাউসটা যদি তোমার মাউসটা যদি তুলো, তাহলে মাউসের নিচে দেখবে এক ধরনের আলোক রশ্মি নিশ্চিত হয়। এটাকে আমরা বলি হলো অপটিক্যাল আলো, অপটিক্যাল রশ্মি। এই লাইটটা যেটা করা হয় সেটা হলো যে রিফ্লেকশন নিয়ে কাজ করে। তার মানে তোমার খেয়াল করে দেখবা, মাউসটা কোনো একটা খাতা অথবা কোনো একটা মাউস প্যাড অথবা কোনো একটা টেবিল অথবা কোনো একটা বইয়ের উপরে রাখছো, যেখানে দেখবা যে ওই মাউসের থেকে একটা ধরনের আলোক রশ্মি নিশ্চিত হয়, যেটা ওই মাউস প্যাডে পড়ার পরে সেটা রিফ্লেকশনটা আবার পুনরায় মাউসটা রিসিভ করে। যদি কোনো কারণে রিফ্লেকশন রিসিভ না করে, তাহলে দেখবা মাউসটা কাজ করছে না। তাহলে রিফ্লেকশন কি? এটাই হলো মূলত ফিডব্যাক, যে আমি যখনই মাউসটাকে মুভ করছি, ওই রিফ্লেকশনটা যদি তারা পায়, তখন সে বুঝতে পারছে হ্যাঁ মাউসটা মুভমেন্টে যাচ্ছে। এবং এই মাউসের ভেতরে যদি খুলে দেখো, সেখানে একটা সেন্সর আছে। এই সেন্সরটা জাস্ট ডিটেক্ট করে যে মানে আমার এই রিফ্লেকশনটা কোন দিকে মুভ করাচ্ছে, আমি কি রাইট, লেফট, আপ, বটন কোন দিকে যাচ্ছে, সেই রিফ্লেকশনটা ডিটারমাইন করে, এবং সেই অনুযায়ী ডাইরেকশনটাকে চয়েস করা হয়। এবং তোমাকে সেইভাবে মাউসটা, যেমন আমি এখন যদি ডাউনে করি, তাহলে রিফ্লেকশনটা ডাউনে যাচ্ছে, রাইটে গেলে রাইট, লেফটে গেলে সেই রিফ্লেকশনটা ডিটেক্ট করা হয়। এবং এভাবে মূলত অপটিক্যাল মাউসটা কাজ করে থাকে।
আচ্ছা, মাউসের ক্ষেত্রে আরো যদি বলা হয় সেটা হলো যে মাউসের খেয়াল করে বেসিক যে মাউসটা সেটা হলো ২ টা ধরনের। একটা হলো সিলেক্টেড অপশন সিলেক্ট করার জন্য যেটা ব্যবহার করা হয়, যেটা আমরা লেফট বাটন দিয়ে কাজ করি। আর সেখানে কোনো অপশন আছে কিনা সেই অপশনটা দেখার জন্য আমরা মূলত রাইট বাটনটা প্রেস করে থাকি। আর সব কাজে আমরা লেফট বাটন দিয়ে করে থাকি। আর এর সাথে আরেকটা নতুন অপশন আসছে যেটা স্ক্রলিং করার জন্য হুইল একটা থাকে, যেটা স্ক্রলিং করা হয়। তো এটার মূল সুবিধা হলো যে আমরা ফাস্টার কাজ করতে পারি এবং ইন্টারাক্ট করা ইজি বিষয় হয়ে থাকে এবং ড্রাগ এন্ড ড্রপ করাটা ইলেকট্রিক্যালি আমি করে থাকি, সেই পার্টটা এখানে মূলত বলা হচ্ছে। তো বিভিন্ন এখানে খেয়াল করে দেখো, এটা অনেক আগেকার যুগে এরকম মাউস থাকতো এবং দেখো এখানে ৪টা পয়েন্ট থাকে। ৪টা পয়েন্ট, তার মানে এই রাবার বলটা আমি যদি ওইদিকে ঘুরাই তাহলে এই সেন্সরটা কাজ করবে, বাম দিকে ঘোরালে এই সেন্সরটা কাজ করবে, এটা সেটা। কিন্তু লেটেস্ট যে পার্টটা আছে সেটা এখন বর্তমানে আমরা অলরেডি হচ্ছে অপটিক্যালে ব্যবহার করি, সেজন্য আর এইরকম রাবার বলটা আর ব্যবহার হয় না। অনেকের বাসায় থাকতে পারে। আর এছাড়া আমরা আরেকটা যেটা ব্যবহার করছি সেটা হলো যে ল্যাপটপের টাচ প্যাড, যেটা এখন তোমার মোবাইলে ব্যবহার করছো। এটা তো বুঝতে পারছো টোটালটাই সেন্সর। ওই আঙ্গুলটা যেভাবে তুমি মুভ করবা মাউস ওই সেন্সর প্যাডটা সেভাবে তোমাকে রেসপন্স দিবে এবং কাজ করবে। টাচ প্যাডটা অলরেডি তোমরা ব্যবহার করছো। আহ, আচ্ছা, এইখানে কিছু পার্ট আছে, সেটা হলো যে এটা বলা যেতে পারে যে এই মাউস এবং কিবোর্ড এগুলা ব্যবহার করতে গেলে আমাদের কিছু প্রবলেম হয়। ঠিক আছে? স্টাডি অফ হিউম্যান অ্যান্ড টুলস ইন্টারাকশন। আমরা যখন কোনো একটা টুলস ব্যবহার করব, সেই টুলস ব্যবহার করলে কি ধরনের প্রবলেম হয় সেটা নিয়ে স্টাডি যখন করা হয় সেটাকে বলা হয় এরগোনমিক্স। এটার মূল কাজ যেটা সেটা হলো যে আহ, ভালো ওয়েতে কিভাবে করা যেতে পারে, ইউজারের যেন ক্ষতি না হয় সেই সম্পর্কে এখানে স্টাডি করা হয়। তো অনেক সময় তোমরা খেয়াল করে দেখো যারা গেম খেলো তাদের ঘাড় ব্যথা করে, তারপরে দেখবা চোখে সমস্যা হয়। আবার যারা খুব বেশি কিবোর্ড চালাও তারাও দেখবা যে তোমাদের হাত ব্যথা করতে পারে। তো এরকম কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো নিয়ে এখানে বলছে রিপিটেটিভ স্ট্রেন্থ ইনজুরি নামে একটা আরএসআই একটা প্রবলেম আছে। ঠিক আছে? কার্পাল টানেল সিনড্রোম, মানে আমাদের যে অনেক সময় দেখবা তুমি পরীক্ষার হলে কলম দিয়ে যখন পরীক্ষা দিচ্ছ তখন তোমার রগে টান পড়ে। ঠিক আছে? তো এই জাতীয় কাজগুলা বেশি হয়ে থাকে। তো এই জাতীয় কাজগুলা থেকে তোমাকে বিরত থাকতে বলা হয়, যে কিভাবে আমরা এটা বিরত থাকতে পারি। ঠিক আছে? তো আরএসআই যে প্রবলেমটা আছে, আরএসআই প্রবলেমটা এই যে তোমার কবজিতে, তারপরে তোমার কোন কোন পয়েন্টে, কাঁধে, তারপরে তোমার হলো কুনুইতে, মাজাতে, এই পয়েন্ট গুলাতে রক্ত জমাট বেঁধে যায় এবং দেখা যাচ্ছে যে তোমার পেনটা হয়ে থাকে। ঠিক আছে? আর ঠিক একই রকম যে রগে যে টান পড়াটা এটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। একেবারে টান পড়লে তুমি আর দেখবা যে লিখতেও পারছো না, কিছুই করতে পারছো না, এরকম প্রবলেম গুলা বিশেষ করে দেখবে একসময় বাজারে যদি বাজারের কোনো ব্যাগ খুব বেশি ভারী হয় টেনে নিয়ে আসো, বা দেখবা পরীক্ষার হলে তুমি খুব দ্রুত লিখতে যাচ্ছ, দেখবা তোমার আর হাত দিয়ে লেখা সম্ভব না, এরকম কিছু রগের টান পড়ে যায়, প্রচন্ড চাপ পাওয়ার কারণে ওখান থেকে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। তো এই কাজগুলা মূলত হয়ে থাকে। এইগুলা থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় সেটা বলা হচ্ছে, যে সচরাচর আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদেরকে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড, মানে তুমি যখন কম্পিউটার মনিটরের সামনে বসছো অ্যাটলিস্ট মনিটরটা যেন তোমার চোখের আই কন্ট্যাক্টে থাকে এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করা হয়। তারপরে তুমি যে চেয়ারটাতে বসছো সেই চেয়ারটা যেন হাতল সম্বলিত চেয়ার হয় এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে, এটা বলা হয়েছে। তারপরে তোমার টেবিল যে চেয়ারটাতে বসছো সেই চেয়ারটা যেন খুব আরামদায়ক চেয়ার না হয়, এটার পেছনে যেন একটা ব্যাক সাপোর্ট থাকে, এটা বলা হয়েছে। তারপরে তুমি যখন টেবিলটা ব্যবহার করবা, যে কম্পিউটার ডেস্কটা ব্যবহার করবা, অনেকেই আছো বাসাতে খাটের উপরে কাজ করছো এবং তুমি দেখা যাচ্ছে বালিশের উপরে তোমার ল্যাপটপটা অথবা বালিশের উপরে তোমার ল্যাপটপ অথবা ডিভাইসটা রাখছো, আর তুমি নিচে, অথবা এরকমও আছে অনেকে হলো দেখা গেল যে ওই আরামদায়ক কোনো চেয়ারে বসে তোমার চোখটা অনেক উঁচুতে দিয়ে তুমি কম্পিউটারে কাজ করছো। এইগুলাতে যে প্রবলেম গুলো হয় সেটাই বলা হয়েছে, যে অবশ্যই যেন কিবোর্ডের একটা ট্রে থাকে, তার মানে তোমার হাত উপরে যেভাবে তোমার কম্পিউটারটা রাখা আছে তার ঠিক তোমার বডি হাইট, মানে তোমার হাতের যে হাইটটা আছে সে হাইটে যেন কিবোর্ডটা হয়ে থাকে এবং মনিটরটা যেন তোমার চোখ বরাবর হয়। আর মনিটরটা উপরে নিচে বামে ডানে এগুলো হলে তোমার চোখের ক্ষতি করবে, ব্যাকে মানে তোমার ব্যাক পেন হতে পারে। এই বিষয়গুলো এখানে মূলত এনশিওর করা হচ্ছে। তুমি যে রুমে কাজ করবা সেই রুমে পর্যাপ্ত যেন আলো থাকে। তারপরে তোমার মাউস প্যাডের যে বিষয়টা আছে, মাউস প্যাডটা অবশ্যই যেন দেখা যাচ্ছে যে মানে
কোনো একটা টেবিলের উপরে বা কোনো একটা খাতার উপরে, বইয়ের উপরে যেন না হয়। এটা অবশ্যই যেন সফট একটা পার্ট হয়। না হলে তোমার কার্পাল টানেল সিনড্রোম যেটা বলা হচ্ছে যে হাতের উপরে চাপটা বেশি পড়বে। এবং কিবোর্ডের ক্ষেত্রেও একই অবস্থা। কিবোর্ডটাও যেন তোমরা এমনভাবে হাতটাকে রাখো, ২ হাত যেন সমান্তরালে থাকে এবং তার সামনেই তোমার কিবোর্ডের ট্রেটা থাকে যাতে তুমি সহজে ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমার ক্ষতিটা কম হবে এবং এটা করতে বলা হচ্ছে। ঠিক আছে? এই যে স্ট্রেট ফরওয়ার্ড এ হবে এবং এখানে একটা উদাহরণ হিসেবে ছবি দিয়েও তোমাদেরকে দেখানো হয়েছে। আর অবশ্যই একটানা কাজ না, ফ্রিকোয়েন্সি ব্রেক নিয়ে নিয়ে কাজ করতে বলা হয়েছে। না হলে তোমার উপরে যে চাপটা পড়বে পরবর্তীতে এটা একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সেই বিষয়গুলো সম্পর্কে এখানে এই অধ্যায়টাতে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো ইনপুট ডিভাইস এর ভেতরে শুধুমাত্র আমরা জানতাম কিবোর্ড এবং মাউস। এছাড়াও যে আরো আছে যেমন তোমরা খেয়াল করে দেখবা যে পেন, এক ধরনের লাইট পেন পাওয়া যায় যে পেনটা দ্বারা আমরা তো বিশেষ করে যদি তুমি ড্রয়িং করতে চাও, ঠিক আছে, এটা খুব বেশি এখন বর্তমানে ব্যবহার করা হচ্ছে এবং অনলাইন যে কার্যক্রমে যে তোমাদেরকে ক্লাস নেওয়া হচ্ছে, যদি ম্যাথমেটিক্স এর ক্লাস হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম প্যাডে তোমার লিখে সে কাজগুলো করা সম্ভব। আমি যদি কোনো কিছু একটা ছবি আঁকাতে চাই, আমি আমার টাচ প্যাডে যেভাবে ছবিটা আঁকাবো হুবহু তুমি সেটা দেখতে পাবা। তো এইগুলা বিশেষ করে গ্রাফিক্যাল কাজে, গ্রাফিক্স এর জন্য এই পেনগুলা খুব বেশি ব্যবহার করা হয়। প্রথম দিকে যখন তোমরা মোবাইল ফোন কিনছিলা তখন এই মোবাইল ফোনগুলোতে এই ধরনের একটা টাচ পেন দেওয়া প্রবণতা ছিল। পরবর্তীতে এটা হলো আমাদের আঙ্গুলের ব্যবহারের কারণে আর এটার প্রয়োজন হয় নাই। তো এর পরবর্তীতে আরো যেটা আছে সেটা হলো যে টাচ স্ক্রিন তো আমরা অলরেডি ব্যবহার করছি। টাচ স্ক্রিন ব্যবহার করে যে সুবিধাগুলা নিচ্ছি, এটাও এক ধরনের কিন্তু ইনপুট ডিভাইস। ঠিক আছে? টোটাল স্ক্রিনটাই আমাদের সেন্সর। তোমরা খেয়াল করে দেখো এখন বর্তমানে যে ল্যাপটপ গুলা পাওয়া যাচ্ছে, টোটাল ল্যাপটপের মনিটরটাই টাচ স্ক্রিন। তুমি টোটাল মনিটর, কিবোর্ড থাকে না, টোটাল মনিটরটাই তুমি হলো টাচ করে যাবতীয় কার্যক্রম মানে সম্পাদন করতে পারো। এর পরবর্তী যেটা আছে জয়স্টিক নামে একটা টপিকস আছে, বা এটা হলো মূলত এক ধরনের কন্ট্রোলার বলা যায়। এটা গেমে খেলার জন্য মূলত বেশি যারা গেমার তারা এটার সাথে পরিচিত এবং তারা খুব বেশি এটা ব্যবহার করে থাকে। শুধু যে এই একটা ডিভাইস হচ্ছে তা না, এরকম ইনপুট ডিভাইস হিউজ। এখন বর্তমানে আমরা সবগুলো কিন্তু ওই যে 3D গেমস গুলা খেলছি, তো 3D গেমস গুলাতে এইরকম ইনপুট ডিভাইস হিউজ চলে আসছে। তুমি একটা গাড়ি চালাবা, সে গাড়ি চালানোর জন্য তোমার হলো সেই অনুভূতির যে দরকার, সে গাড়ি চালানোর যে হ্যান্ডেলটা আছে সেটাও কিন্তু 3Dর মাধ্যমে দেখা যাচ্ছে যে ইনপুট আকারে যাচ্ছে। শুধু এটাই না, এরকম যে বিভিন্ন ডিভাইস অলরেডি মার্কেটে অ্যাভেলেবল। এর পরবর্তীতে অপটিক্যাল বারকোড এর সম্পর্কে আমি বলছিলাম যে বারকোড যে রিড করে, বারকোড রিডার, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিভাইস, ইনপুট ডিভাইস। তো বারকোড সম্পর্কে একটু বলে রাখি, সেটা হলো যে বারকোডটা এক ধরনের সিরিয়াল নাম্বার দেয়। ঠিক আছে? এটা কোনো লিখা দিতে পারে না, বারকোডটা শুধুমাত্র সিরিয়াল নাম্বার দেয়। তার মানে দেখবা তুমি যে কোনো একটা পেন কিনো অথবা একটা প্রোডাক্ট কিনো, সেই প্রোডাক্টের দেখবা এরকম সিরিয়াল কিছু নাম্বার থাকে। এই প্রত্যেকটা যে দাগগুলা থাকে এগুলোর এক একটা লেন্থ এক এক রকম এবং এক একটা মিনিং এক এক রকম। যদি 1 হয় সেটা একরকম দেখতে হবে, 2 যদি হয় সেটা একরকম সাইজ হবে, একটা দেখতে হবে। এভাবে সবগুলাকে তৈরি করা হয়। এটা দ্বারা আমরা সিরিয়াল নাম্বারটাকে ডিটেক্ট করতে পারি যে আমার যদি টোটাল প্রোডাক্ট হয় 1000টা, তাহলে কত নাম্বার প্রোডাক্ট এবং কোন উৎপাদন করা হয়েছে সবগুলা দিয়ে একটা সিরিয়াল নাম্বার তৈরি করা হয়। ঠিক আছে? এটা যেমন তোমরা যখন আমাদের এখানে ভর্তি হয়েছে তোমরা খেয়াল করে দেখবা তোমাদের একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে, টোটাল প্রায় 10 ডিজিটের মতো একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে। প্রত্যেকটা আইডি মানে তোমাদের যে টোটাল রেজাল্ট রোলটা আছে তার একটা ফুল মিনিং আছে। তুমি যেহেতু 18 সালে ভর্তি মানে 18 নাম্বার ব্যাচে ভর্তি হয়েছো, এজন্য তোমার ওই আইডিতে দেখবা 18 নামে একটা শব্দ আছে। তারপরে তুমি খেয়াল করে দেখবা যে তুমি যদি সিএসসি তে ভর্তি হও তাহলে তোমার আইডিতে 06 নামে একটা টপিক থাকবে। তুমি কোন সালে ভর্তি হচ্ছ সেটার জন্য একটা টপিক থাকবে। এরকম প্রত্যেকটা নিয়ে নিয়ে ছোট ছোট করে তোমাকে একটা আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। তো এটাও কিন্তু একটা বারকোডে আমরা কনভার্ট করতে পারি। যদি কনভার্ট করি এরকম একটা দাগ সম্বলিত রেখা পাওয়া যাবে এবং সেটাকে আমরা ইজিলি বারকোড রিডার দিয়ে রিড করলে তোমার ওই আইডিটা পেয়ে যাব। তো বারকোড রিডারের পরবর্তীতে এটাও ওই অপটিক্যাল ব্যবহার করে করা হয়। শুধু যে বারকোড তা না, এখানে আরেকটা আছে, তোমরা অলরেডি এসএসসি পরীক্ষাতে যেটা দেখে এসেছো সেটা হলো যে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। ওটাও বৃত্ত, মানে তোমার হলো 4টা বৃত্ত থাকবে, তার ভিতর যেটা তুমি মার্ক করবা সেটাই সে কিন্তু রিড করতে পারবে যে তুমি এ চয়েস করলে না বি চয়েস করলে না সি চয়েস করলে, সেটা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করবে।
এর পরবর্তী যেটা আছে সেটা হলো যে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড বলা হয়। কিউআর কোডটার সুবিধা হলো এটা একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে এই বারকোডটাকে আরো মানে ডিটেলসে নিয়ে যাওয়া, এবং এর সাথে শুধু যে আমরা নাম্বার ব্যবহার করবো তা না, এখানে কিউআর কোডে টেক্সটও আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে সেখানে টেক্সট দিয়ে রাখতে পারি এবং সেই টেক্সটটাও আমরা রিড করতে পারি। তো এই যে কিউআর কোড তোমরা অলরেডি এখন বর্তমানে দেখবা মার্কেটে বা যে কোনো ক্ষেত্রে কিউআর কোড গুলা বেশি ব্যবহার করা হয়। তো কিউআর কোডটা রিড করলে আমরা যেটা পাবো শুধুমাত্র সিরিয়াল নাম্বারটা পাবো না, এখানে দেখা যাচ্ছে অতিরিক্ত কিছু শব্দ আমরা অ্যাড করতে পারবো না, মানে বলা যেতে পারে ক্যারেক্টার এখানে রিড করা সম্ভব। আমি এখানে ক্যারেক্টারও রিড করে রাখতে পারবো। এই কিউআর কোডটা ওই একইভাবে জেনারেট করা হয়। প্রত্যেকটা এখানে যে তোমরা বৃত্তগুলা বা চতুর্ভুজগুলা দেখছো প্রত্যেকটা কোনো না কোনো একটা মিনিং আছে, সেই মিনিং গুলা দিয়েই এটা তৈরি করা হয়ে থাকে। তো এটাকে বলা হয় কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। এটাও ওই একই রকম, মানে কিউআর কোড মেশিন আছে, সেই মেশিন দিয়ে বারকোডের মতোই সে ডিটেক্ট করতে পারে এবং খুব দ্রুত এটা রেসপন্স করা যায়। বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তোমাদের যে আইডি কার্ড তোমরা পাবা ভার্সিটি থেকে, সেখানে এই কিউআর কোডটা আছে। এই কিউআর কোডটা দিলে তোমার টোটাল ডিটেইলসটা আমরা ইজিলি মেশিন দিয়ে ডিটেক্ট করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হলো স্ক্যানার। স্ক্যানারটা হলো এক ধরনের ইনপুট ডিভাইস, যেখানে তুমি তোমার হলো যে ছবিটা বা তোমার লেখাটা সেটাকে তুমি হলো ইলেকট্রনিক মানে পার্টে কনভার্ট করছো। তার মানে তোমার কাছে এখন একটা পেপার আছে, যে পেপারটা হার্ড কপি, সেটাকে তুমি সরাসরি ইলেকট্রনিক মাধ্যমে কনভার্ট করতে তুমি এই স্ক্যানার গুলো ব্যবহার করতে পারো, ইজিলি সেটা কনভার্ট করে নিচ্ছে। এখন স্ক্যানারের একটা পার্ট হলো যে আমি ইলেকট্রনিক ওয়েতে কনভার্ট করব। এখন আমি ধরো আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা আমি কাউকে পাঠাতে হবে, তো আমি মেল করে পাঠাতে যাচ্ছি, তাহলে আমার ওই অ্যাপ্লিকেশনের কাগজটা আমি স্ক্যান করলাম, করে ইমেজে কনভার্ট হবে। ঠিক আছে, এবং সেই ইমেজটা আমি সরাসরি পিডিএফ আকারে মেল করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এছাড়াও আরেকটা ডিভাইস এখন বর্তমানে বেশি ব্যবহার হচ্ছে, সেটার নাম হলো ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ঠিক আছে, এটা আবার কি জিনিস? এটা হলো যে আমি ইমেজ না করে আমি ক্যারেক্টারই কনভার্ট করব। তার মানে আমি যে অ্যাপ্লিকেশনটা পাঠাচ্ছি, এই ওসিআর কি করবে, সেই ক্যারেক্টারটাই পুনরায় সে আবার হলো খাতা, মানে তার যে পেজ আছে সেই পেজে ক্যারেক্টার অনুযায়ী লিখবে। যেমন তুমি চিন্তা করো যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা, আমরা ন্যাশনাল আইডি কার্ডটা এখন আমরা কি করছি, মেশিনের সামনে ধরছি। যখনই মেশিনের সামনে ধরা হবে, মেশিনটা কি করবে, সঙ্গে সঙ্গে আমার নামগুলা দেখে সে আমার যে ফর্ম আছে সেই ফর্মে অটো লিখে দিবে, আমার যে নাম সেই নামটাই হুবহু সে লিখে দিবে। তার মানে আমার নামের যে ক্যারেক্টার গুলা ছিল, এই মেশিনটা সেই ক্যারেক্টারটা রিড করে ওই ফর্মটাতে অটোমেটিক্যালি কোথায় কোথায় কোনটা দরকার সেটা সে বসায় দিবে। তার মানে আমাকে আর লিখতে হচ্ছে না। তো এই ওসিআর আর হলো ওয়েব স্ক্যানার, দুটার মধ্যে পার্থক্য, স্ক্যানার কি করে, ইমেজে কনভার্ট করছে, আর ওসিআর যেটা সেটা হলো হুবহু ক্যারেক্টারে কনভার্ট করছে। আমি যে ক্যারেক্টার এখন দিচ্ছি সেই ক্যারেক্টারটাই সে টেক্সটে কনভার্ট করে দিবে। তার আমার সুবিধা কি, আমার সুবিধা হলো যে আমাকে আর পুনরায় লিখতে হচ্ছে না, বা ইমেজ না, আমাকে লিখার কোনো দরকার হচ্ছে না, সে টেক্সটে কনভার্ট করে। তো এই হলো মূলত। তবে এই ওসিআর এর যে বিষয়টা, অ্যাকুরেসিটা নিয়ে একটু ঝামেলা আছে, যে অনেক সময় আমি আমাদের হাতের লেখা বা অনেক সময় হলো তোমার হচ্ছে টেক্সট যদি না বুঝতে পারে, তাহলে দেখো উল্টাপাল্টা ক্যারেক্টার দেখাবে, এটা নিয়ে একটু ঝামেলা হয়। তবে নিখুঁত না হলেও 80 থেকে 90% অ্যাকুরেট তারা তথ্য দিতে পারে। আচ্ছা, এরপরে মাইক্রোফোন। মাইক্রোফোন সম্পর্কে গতদিন আমি বলছিলাম যে মাইক্রোফোনটা আমার মুখের যে শব্দ সেই শব্দটাকে কনভার্ট করছে ডিজিটাল সাউন্ডে। তো এটাও একটা ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এরপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, আমরা যে কম্পোজ করি সেগুলোর ক্ষেত্রে সেগুলো ইনপুট ডিভাইস। আমরা কম্পোজ করার জন্য এরকম ইনপুট ডিভাইস গুলো ব্যবহার করি। এখানে সবগুলো ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরাটা কি করছে, তোমার ছবিটাকে ধারণ করে কম্পিউটারে পাঠাচ্ছে, এটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। খেয়াল করে দেখো, তুমি ক্যামেরা দিয়ে কিন্তু কারো ছবি আউটপুট দিচ্ছ না, তাহলে এটা কি করছো, ছবিটা ইনপুট নিচ্ছ, তাহলে এটা একটা ওয়ান কাইন্ড অফ ইনপুট ডিভাইস। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে এখানে দেওয়া ছিল যে এগুলো সবগুলোই হলো ইনপুট ডিভাইস।